আমি একটা মৃত্যুর কাছ থেকে আমি ফিরে এসেছি। আমি মৃত্যুকে কেউ দেখলে যে ভয় পায়, সেই মৃত্যু থেকে আমি ফিরে এসেছি। ওয়ার্ল্ড ব্যাংকের একটা কাউন্সিলিংয়ের করার জন্য একটা টিম করেছে বাংলাদেশে। তারা ৩,০০০-এর উপর আপনার অ্যাসেসমেন্ট করেছে। সেখানে ৪২টা বিল্ডিং তারা বলছে ভেঙে ফেলতে হবে। আমরা সব নিজের জন্য চিন্তা করলে হবে না, আমাদের নেক্সট জেনারেশনের জন্য বিল্ডিং যদি আমরা করতে না পারি, ভূমিকম্প হলে এখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু আপনার মৃত্যুবরণ করবে। আমরা জানি যে সাম্প্রতিক সময়ে কিন্তু থাইল্যান্ড এবং মায়ানমারে বেশ শক্তিশালী ভূমিকম্প 7.7 মাত্রার ভূমিকম্প হয়েছে এবং মায়ানমার বেশ ভালো রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি থাইল্যান্ডও কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাংলাদেশেও কিন্তু আমরা অনুভূত হয়েছে ভূমিকম্প। তো আমি জানি যে আপনি সেই সময়টা আপনি থাইল্যান্ডে ছিলেন এবং আমি একটু আপনার অভিজ্ঞতাটা জানতে চাবো, কি ধরনের আসলে আপনার অভিজ্ঞতা হয়েছে ভূমিকম্পের সময়, আপনি কোথায় ছিলেন? ধন্যবাদ আপনাকে। আমার অভিজ্ঞতাটা আপনি শুনতে চাচ্ছেন, কিন্তু আমি বলবো আমার অভিজ্ঞতাটা যেন আর পৃথিবীর কারো না হয়, আপনি যেন এই ইন্টারভিউটা আর কোনোদিন করতে না পারেন। এই অভিজ্ঞতাটা এমন খারাপ, এমন করুণ, আমি একটা মৃত্যুর কাছ থেকে আমি ফিরে এসেছি। আমি মৃত্যুকে কেউ দেখলে যে ভয় পায়, সেই মৃত্যু থেকে আমি ফিরে এসেছি। তবে যেহেতু আল্লাহ আমাকে ফিরিয়ে নিয়ে এসছে, আমি কিছু কথা বলতে চাই আপনার এই সুযোগে। সেটা হচ্ছে আমি তখন যে বিল্ডিংয়ে ছিলাম, এটা 44 স্টোরেজ বিল্ডিং, আমি 28 তলায় ছিলাম। আমি যখন 28 তলায় উঠি, তার উইদিন 5 মিনিট আমার এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটা এত প্রকট ছিল, একটা তুফান। আমরা দেখেছি গ্রামে সুপারি গাছকে যেমন আপনার নাড়াদে ধোলায়, ঠিক একইভাবে আমি 28 তলা থেকে মনে করেছিলাম যে বিল্ডিংটা দুলতেছে এবং যে কোনো সেকেন্ডের মধ্যে এটা কলাপস করবে এবং আমরা টুইন টাওয়ার অথবা আমাদের বাংলাদেশে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই বিল্ডিংগুলির মতো আমরা ধসে পড়ব এবং আমার মৃত্যু অবধারিত। তখন বাঁচতে ইচ্ছে করতেছিল, তখন মনে হচ্ছিল টুইন টাওয়ার থেকে যে লাফ দিয়ে জীবন রক্ষা করেছিল, আমার কি ওইটা করতে হবে? কারণ আমি 20 সেকেন্ডের মতো ভূমিকম্প থামার পর আমি যখন বের হতে চাচ্ছি, আমি আর আমার ওয়াইফ, তখন দেখি আমার দরজাটা লক হয়ে গেছে। ভূমিকম্পের দারুণ ধাক্কায় দরজাটা বাঁকা হয়ে গেছে। মানে বাঁচার জন্য দরজা খুলতে অনেক চেষ্টা করেছি আমরা দুইজনেই, কিন্তু পারি নাই। লাস্টে গিয়ে আমার নিচের থেকে আমার এক বন্ধুকে টেলিফোন করে 20 মিনিট পরে সে 28 তলায় 4 জনকে হ্যামার নিয়ে, কোড়াল নিয়ে 28 তলায় সিঁড়ি দিয়ে উঠছে। উঠার পরে আমার দরজাটা ভাঙতে চেষ্টা করতে পারে নাই, কোড়াল দিয়ে কেটে একটা গর্তের মতো করে আমাদেরকে বের করছে। আমরা 28 তলা থেকে সিঁড়ি দিয়ে নামছি। তার মানে ইট টেক্স হাফ অ্যান আওয়ার আসা যাওয়া। এই সময়টুকু মনে হয় আমি জীবিত ছিলাম না। আমি মনে করি এই অভিজ্ঞতা কারো হওয়া উচিত না। ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা। আমি আপনার কাছে জানতে চাইব, 28 তলা একটি হাই রাইজ বিল্ডিংয়ে আপনি ছিলেন, যে হোটেলটিতে আপনি ছিলেন, সেখানকার প্রযুক্তি এবং আমাদের দেশেও কিন্তু অনেক হাই রাইজ বিল্ডিং আছে। আমাদের দেশেও আমরা জানি যে ভূমিকম্প হওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে এবং সেই ভূমিকম্প যদি বড় ধরনের ভূমিকম্প হয়, আমাদের দেশেও কিন্তু বড় ধরনের কলাপস করতে পারে। সেক্ষেত্রে আসলে আমাদের এখন করণীয় কি ধরনের আসলে কাজ করা উচিত বলে আপনি মনে করেন? আপনি অবশ্যই শুনেছেন, ব্যাংককে কিন্তু একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং কলাপস করেছে। সেটা ডিফারেন্ট ইস্যু, সেটাকে গভর্নমেন্ট ইমিডিয়েটলি এটা তদন্ত করতেছে। এটা আউটকাম হলে আমরা বুঝবো লুফলটা কোথায় ছিল। আদার দেন ওই বিল্ডিং, যত বিল্ডিং চলন্ত বিল্ডিং ছিল, যেটা অ্যাক্টিভেট বিল্ডিং ছিল, হোটেল, রেস্টুরেন্ট, তারপর আপনার বিভিন্ন হাই রাইজ বিল্ডিং, হসপিটাল, একটা বিল্ডিংও কিন্তু কলাপস করে নাই। তার মানে ওখানে বিল্ডিং কোড 100% ওরা ফলো করছে। আমার মনে হয় আমাদের বাংলাদেশ কিন্তু 2000 সালের আগে আমরা ভূমিকম্প নিয়ে কেউ কিছু চিন্তাই করিনি। 2000 সালের পরে ভূমিকম্প নিয়ে আমরা অনেকেই চিন্তা করতেছি। আমার জানা মতে গত 5 বছরে ওয়ার্ল্ড ব্যাংকের একটা আপনার কাউন্সিলিংয়ের করার জন্য একটা টিম করেছে বাংলাদেশে। তারা 3000-এর উপর আপনার অ্যাসেসমেন্ট করেছে। সেখানে 42টা বিল্ডিং তারা বলছে ভেঙে ফেলতে হবে।
200টা বিল্ডিংকে তারা রেকটিফাই করতে হবে বলছে। এটা আমাদের বাংলাদেশের গৃহায়ন মন্ত্রণালয়ের আন্ডারে। এখন পর্যন্ত কিন্তু ওইটার অ্যাক্টিভেট হয়নি। আমার মনে হয় আমাদের দেশে এখন অ্যাওয়ারনেস বিল্ড আপ করা উচিত, ভূমিকম্প হলে কী ধরনের বিল্ডিং আমরা তৈরি করতে হবে। বিল্ডিং কোড মানার জন্য আমাদেরকে সরকার থেকেও কম্পালসারি করে দিতে হবে যে বিল্ডিং কোড যদি কেউ না মানে তাহলে ইউটিলিটি আপনার কানেকশন না দেওয়া উচিত আমি মনে করি। তার পাশাপাশি আমাদেরও সচেতন হতে হবে। একটা জায়গা যদি আমার থাকে, আমি ওইটা আপনার বিল্ডারকে যদি দিই হাইরাইজ করার জন্য, আমার প্রশ্ন প্রথম আসে, আমাদের জনসাধারণের প্রশ্ন প্রথম আসে, আমাকে সাইনিং মানি কত দিবেন আপনি? সাইনিং মানি তো আসলে উনি দিচ্ছেন না, উনি আমার বিল্ডিংয়ের যে কস্টটা সেটা আমাকে ফেরত দিচ্ছেন, আমার টাকা আমাকে ফেরত দিচ্ছেন। সাইনিং মানিটা আসলে নেওয়া উচিত না, নিলে বিল্ডিংয়ের স্ট্রেংথ আর বিল্ডিংয়ের কোয়ালিটিটা আপনার থাকে না। সুতরাং আমার মনে হচ্ছে আমাদের এই যে বর্তমান প্রেক্ষাপটে আমরা অনেক কিছু অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, বিশেষ করে আমাদের জনসাধারণের, সরকারের পাশাপাশি আমি মিডিয়াকেই বলবো, মিডিয়ার মাধ্যমে আমাদের করতে হবে। আর যেটা একটা অ্যাসোসিয়েশন আছে রিহ্যাব, আমি একসময় রিহ্যাবের চেয়ারম্যান ছিলাম 2011 সালে। রিহ্যাবের যত মেম্বার আছে তাদেরকে ইমিডিয়েট রিহ্যাবের প্রেসিডিয়াম যারা আছে, রিহ্যাবের যারা কমিটিতে যারা আছে, প্রত্যেকেই সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ মিটিং করে তারা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে যে ভূমিকম্প যদি হয় সেই ভূমিকম্প থেকে বিল্ডিং কলাপস না করার জন্য কিভাবে আমরা বিল্ডিং কোড মেনে করব। এটা ইমিডিয়েট আমাদের সচেতন হওয়া উচিত। এবং শুধু সচেতন হলেই হবে না, মনিটরিং করতে হবে এবং সেই সাথে সেই ধরনের পদক্ষেপ নিতে হবে। এস.এম. নুরুল হক, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে অনুষ্ঠানটা আমার মনে হয় রিলেভেন্ট এই কারণে, আমাদের জীবনযাত্রা, ফিউচার অনেক কিছু আমাদের আমাদের নেক্সট জেনারেশনের জন্য আসলে আমাদের চিন্তা করা উচিত। আমরা আসলে এই দুনিয়াতে এসেছি ক্ষণিকের জন্য, আমরা সব নিজের জন্য চিন্তা করলে হবে না। আমাদের নেক্সট জেনারেশনের জন্য বিল্ডিং যদি আমরা করতে না পারি, ভূমিকম্প হলে এখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু আপনার মৃত্যুবরণ করবে। সেই থেকে আমরা পরিত্রাণ পেতে হলে আমাদের এখনই বিল্ডিং কোড মেনে সরকার এবং জনসাধারণ সচেতনভাবে এটাকে এগিয়ে যেতে হবে। আর এই ছিল আজকের ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের আয়োজনে।